ফেনীর নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের ১০ জনই খালাস, ২ জনের ফাঁসি বহাল, সাজা কমল ৪ আসামির। রংপুরে 4 মার্ডার নিয়ে ধোঁয়াশা, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, জড়িত সবাইকে গ্রেপ্তার দাবি। জ্বালানি সংকটে ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, বেকার প্রায় ৬২,০০০ মানুষ, সরকারের ব্যর্থতা দেখছে এনসিপি। আমি বাংলাদেশি, ব্রিটিশ নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ। ঢাকা দিল্লি বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, জ্বালানি বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের। এবং ঢাকার আরও অর্ধশত পয়েন্টে বসছে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি, ৪০ মোটরসাইকেল অ্যাম্বুলেন্স নামানোর পরিকল্পনা। আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা ৭টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনামগুলো। পুরো খবরে আমরা দুজন সাথে থাকছি, আমি রহমান রাশেদ এবং আমি ফারজানা নিশি। শিরোনামে শুনছিলেন ফেনীর আলোচিত নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের ১০ জনকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে ৪ জনকে, বহাল রয়েছে ২ আসামির মৃত্যুদণ্ড। এই মামলায় ঢালাওভাবে ফাঁসির রায় দেওয়ার কারণে নিম্ন আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট। ২০১৯ সালের ১০ এপ্রিল নৃশংস এক ঘটনায় প্রাণ হারায় ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি, যা নাড়া দেয় পুরো দেশকে। নুসরাত হত্যা মামলার মাস ৬-এর মধ্যেই রায় দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড দেন ১৬ আসামিকে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে এলে দীর্ঘ শুনানি শেষে ঘোষণা করা হলো রায়, যাতে বহাল রাখা হয়েছে শামীম ও সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড। ৪ জনের ফাঁসির রায় কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। খালাস পেয়েছেন ১০ আসামি। আদালত এই মামলায় ১৬ জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১০ জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। নুসরাত হত্যা মামলায় যে বিচারক এত আসামিকে ফাঁসি রায় দিয়েছিলেন, কেড়ে নিতে বলা হয়েছে তার বিচারিক ক্ষমতা। আসামি পক্ষের আইনজীবীরা কেউ খুশি, কেউ বা প্রত্যাশিত রায় না পেয়ে আপিলের কথা জানালেন। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। রায়ে যাদের খালাস দেওয়া হয়েছে তাদের দ্রুত মৃত্যুদণ্ডের সেল থেকে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছে তার পরিবার, দাবি জানিয়েছে দ্রুত রায় কার্যকরের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে, তুষারাতে হত্যা করা হয়েছে। আমরা এই রায়, আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। এই রায়টার মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিচারের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। ওদিকে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন। গত বছর ৫ মার্চ রাতে শিশু আসিয়ার এই নির্মম ঘটনাটি ঘটে মাগুরার সদর উপজেলায় রমজানের ছুটিতে শহরের নিজনান্দুর আলী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণই করেনি, হত্যারও চেষ্টা চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার।
মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা এবং শিশু সন্তানকে নদীতে ফেলে দেওয়ার 5 দিন পর উদ্ধার হয়েছে শিশুটির মরদেহ। সকালে আরিয়াল খান নদে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। জানা যায় 19 আগস্ট শিবচরের বাখরের কান্দি এলাকায় ঝোপের পাশ থেকে উদ্ধার করা হয় শম্পা খাতুনের মরদেহ। এই ঘটনায় মামলার পর ফারুক মোল্লা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শম্পাকে ধর্ষণ শেষে হত্যা এবং শিশু আবিরকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে সে। রংপুরে 4 খুন নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বেঁধেছে জনমনে। পুলিশের দাবি মানতে পারছেন না অনেকে, তবে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতার দুজন। আর এমন অবস্থায় প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী এবং স্থানীয়রা। কয়েকদিন আগেও মুখরিত ছিল রংপুর নগরীর মাছুয়াপাড়ার এই বাড়ি। হাসি ঠাট্টায় মেতে থাকতেন গণপতি চক্রবর্তী ও তার পরিবার। শনিবার রাতে উদ্ধার হয় পরিবারের 4 জনের মরদেহ। তবে এখনও বাড়ির সামনে এলাকাবাসীর ভিড়। হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। তবু এলাকাবাসীর মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন। অনেকের দাবি গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ মাদক সেবন করেন না। আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, মানে কাকু মারামারি ডাঙাডাঙি খুন চাপাড়ি এগুলা কিচ্ছু নাই। পাশের যে বিল্ডিংটা আছে বিল্ডিং থেকে এই ছাদে যাওয়া সম্ভব, কিন্তু পাশের বিল্ডিংয়ে তো লোক ছিল, সে কি দেখলো না? তদন্ত সাপেক্ষে বলতে পারবো, কেবল তো সবে মাত্র 24 ঘন্টায় হয় না। এর মধ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে যেটুকু পেরেছি আমরা চেষ্টা করছি, বাকিটুকু আপনারা সময় সাথে দেখতে পারবেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর সিআইডি বলছে রিপোর্ট পেলেই খুলবে সব জট। মানে 2 একজনের ক্ষেত্রে মাথায় আঘাত একটু পাওয়া গেছে, তাই ছাড়া বাকি সবারই মৃত্যুর কারণ শ্বাসরোধ। আমরা একটা সিগারেটের টুকরা পেয়েছিলাম, মোতা যেটা বলে পিছনের অংশটা, সেটা পেয়েছিলাম, সেটাও আমরা জব্দ করেছি। নিশ্চয়ই তাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করবে যদি সত্যি তারা থেকে থাকে। এদিকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও শোক র্যালি করেছে জিলা স্কুলের শিক্ষার্থীরা। আর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। পুলিশ কমিশনার স্যারের ভাষ্য মতে তারা ছাদ দিয়ে স্যারের বাসায় ঢুকেছিল, পরবর্তীতে ছাদ দিয়ে বের হয়েছে, তাহলে গেটের বাইরে তালাকে দিল। 2 জনে 4 জনকে হত্যা করতে পারে না, এটা একটা কঠিন ব্যাপার। যেখানে আমরা দেখছি কারেন্টের লাইন কেটে দিয়ে সেখানে এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এই কারেন্টের লাইনটি কে কেটে দিল? তদন্তটা তো হচ্ছে, সেই তদন্তটা আমাদের কাছে মনে হচ্ছে না সঠিক হচ্ছে। আমরা চাচ্ছি জিনিসটা সঠিক তদন্ত। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে এটার আর চার্জশিট আমরা দিব, পুলিশ রিপোর্ট দিব, দিয়ে যাতে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা যায়, এটা আমরা নিশ্চিত না করা পর্যন্ত থামব। এদিকে একই পরিবারের 4 জনকে হত্যার পর আতঙ্কে এলাকাবাসী। দাবি জানান নগরীর নিরাপত্তা জোরদারের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে মন্ত্রী পরিষদ বৈঠক। সচিবালয় মন্ত্রী পরিষদ সভাকক্ষে এই বৈঠকে অংশ নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানোর পাশাপাশি মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। জ্বালানি সংকটে 6 মাসে বন্ধ 95 কারখানা, বেকার প্রায় 62,000 মানুষ। 6 মাসে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে সিপিডির প্রতিবেদনে। সংস্থাটি জানায়, নানা সংকটে কর আহরণ হতে পারে লক্ষ্যমাত্রা থেকে 1.5 লাখ কোটি টাকা কম, যা সরকারকে ফেলতে পারে গভীর সংকটে। জ্বালানি সংকটে উৎপাদন বন্ধ শিল্প কারখানাগুলোতে, কমেছে বিনিয়োগ, বেকার হচ্ছেন কর্মীরা। সব মিলিয়ে স্থবিরতা নেমে এসেছে অর্থনীতিতে। পত্র বার করা হয়েছে। সরকারের 6 মাসের বিশ্লেষণে এমন মতামত তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির বিশ্লেষণ বলছে, সদিচ্ছা থাকলেও সরকারের সক্ষমতা এবং সমন্বয়ের অভাবে জ্বালানি সংকট তীব্র হয়েছে।
পাশাপাশি অর্থের সংস্থান না মেলায় গত 6 মাসে ছোট বড় অন্তত 95টি শিল্প কারখানা বন্ধ হয়েছে। এই সময়ে বিভিন্ন খাতে চাকরি হারিয়েছেন ৬২,০০০-এর মতো শ্রমিক, যা উদ্বেগ বাড়াচ্ছে। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা এলএনজি ব্যবহার করার ক্ষেত্রে যে কারিগরি দক্ষতা দেখানো দরকার সেটা তো পারি নাই। এটা তো সাম্প্রতিককালে আমরা দেখতে পেয়েছি। যারা দেশ চালাচ্ছেন তাদের এই ব্যাপারে আগ্রহ বা উপলব্ধি কম আছে আমি বলছি না, কিন্তু কোথায় যেন ওনাদের এটাকে কার্যকর করার ক্ষেত্রে আমি সক্ষমতা এবং সমন্বয় দেখতে পাচ্ছি না। সিপিডির পর্যবেক্ষণে বড় পরিবর্তন নেই আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও, ফলে বাণিজ্যের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়নি। এই পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরে রাজনৈতিক পদায়ন বিপদ টেনে আনবে সরকারের জন্য। তৃণমূল পর্যায়ে আপনার সরবরাহ ব্যবস্থাকে সচল রাখার জন্য যেই ধরনের স্বস্তি দরকার বাণিজ্যিক এবং আপনার অন্যান্য ব্যবসায়িক, সেই বাণিজ্যিক এবং স্বস্তি নাই। এরই মধ্যে ঋণগ্রস্ত দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, তাই নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ সিপিডির। সেই সাথে রাজস্ব আদায়ে মন্থর গতি চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ১.৫ লক্ষ কোটি টাকা কম হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। দুটা বড় চাপ এখন সামনে রয়েছে। একটা হলো সরকারি কর্মচারীদের বেতন দেওয়া, বেতন বৃদ্ধি, আর হলো ক্রমবর্ধমান ভর্তুকি। জ্বালানি সংকট মোকাবেলায় স্থানীয় উৎসে অনুসন্ধান বাড়ানোয় জোর দেয় সিপিডি। শিল্পের সাথে জ্বালানি যুক্ত, জ্বালানির সাথে বাণিজ্য যুক্ত। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। সরকারের ১৮০ দিনে সব ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো ক্ষেত্রেই সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহে ব্যর্থ হয়েছে সরকার। সরকারের ৬ মাসের বিশ্লেষণ নিয়ে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির সংবাদ সম্মেলন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করতে পারেনি বিএনপি। তার দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ। অনেকগুলা তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবন যাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও জবাবদিহিতার ঘাটতির অভিযোগ করেন নাহিদ। বলেন, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ, পদায়ন এবং স্বজনপ্রীতি চলছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে, যার 20 থেকে 19 জনই হচ্ছে দলীয়, এবং দলীয় সংশ্লিষ্টতাই তাদের একমাত্র এবং প্রধান যোগ্যতা। পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে। সেই জায়গা থেকে যদি সরে না আসে তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে। মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। এ সময় জুলাই গণহত্যার বিচার ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করেই ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কিভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু তারা আমরা নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। আমি বাংলাদেশি। ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে এমনটা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসের পর তিনি দাবি করেছেন, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বলেছেন, দেশের মানুষের জন্য কাজ করতে এসেছেন তিনি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। সম্প্রতি টেকনোকেট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। সোমবার প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসের পর এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। সমালোচনা করেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের নিশ্চয় সাথে বাংলাদেশি। আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। কোন নিউজ পেপার মানে কার এত জ্বালা যে মানে কাজ ফরমাতিয়া, হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ।
না মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। মক্কা নিয়ে তো সবসময় একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডল ইস্টে একটা মানে যদি হয়, এমনও হয় যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অসহায় না যাওয়া। সো লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি। থ্যাংক ইউ। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতেই তিনি এসেছেন। এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সমতার ভিত্তিতে ঢাকা দিল্লি বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সম্পর্কে গতি আনার পাশাপাশি নতুন বিনিয়োগ ক্ষেত্রের খোঁজ চলবে। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে জ্বালানি বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হলেও থমকে যায়নি যোগাযোগ। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুপক্ষই যা অব্যাহত রেখেছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেন ভারতীয় হাইকমিশনার। পরে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সাক্ষাতে। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। সাংবাদিকদের প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলেন, রাজনীতি তার নিজের পথে চলবে, কিন্তু নিজেদের স্বার্থেই এগিয়ে নিতে হবে ব্যবসায়িক সম্পর্ক। সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। লেট ইট টেক ইটস ওন টাইম and let us work together for each other's people. Bangladesh is a vibrant, sovereign, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের মাধ্যমে। তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে। আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে। তিনি জানান, সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। কথা হয়েছে সরকারের নীতি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়েও। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।